আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। 3টা কলি দেখিয়েছিলাম গত পর্বে, তার আজকে একটা ফুল ফুটেছে, বাকি দুটো এখনও কলি রয়ে গেছে। ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে হয়তো আগামী পর্বে আরও দুটো ফুল দেখাতে পারবো। এই যে এই পাশে একটা কলি আর ওইদিকে আরও একটা কলি। দুদিন থেকে গাছগুলো একদম ঝিমিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি একটা শীতের ঠান্ডা বাতাস তারা উপভোগ করছে, যদিও আমি সেরকম কোনো শীত এখনও বুঝতে পারছি না। কিছু মরা পাতা প্রতিদিনই আমার বাগান থেকে আমি তুলে ফেলে দিই। গাছগুলো যেরকম সুন্দর হয়েছিল, এই শীতে এগুলো যে সব মরা পাতায় ন্যাড়া হয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এই যে দেখুন কি বিশাল আকারে ঝুলে গিয়েছে, ওই পাশে 2-4টা করে ফুলও ফুটছে। তো এগুলোকে ভেবেছি খুব শিগগিরই একটু সরিয়ে সব কিছু একটু পাতা টাতা ছেটে দিব। আমাকে একটা আইডিয়া দিবেন তো, আসলে এই সময়টাতে কি গোলাপের ডাল কেটে দিতে হয়? অনেকেই বলেন এই সময়টাতে গোলাপের ডাল কেটে দিলে আগামী বছর অনেক সুন্দর গোলাপ পাওয়া যাবে। আমাকে এই ব্যাপারটা সম্পর্কে আপনারা অবশ্যই একটুখানি জানাবেন। আমার খুব ভালো মনে নেই, ভুটানে থাকতে আমি এরকম সময় সবসময় গোলাপের ডাল কেটে দিতাম। সেটার পিছনেও কারণ আছে, এই সময় গিয়ে ভুটানে সমস্ত ঠান্ডা বেড়ে যেত, গাছপালা একদম পুরো কাঠি কাঠি হয়ে যেত। তো আমি ওই সময় গিয়ে সবসময় ডালগুলো কেটে গাছগুলো ভেতরের দিকে এনে ফেলতাম। সেটা বরফের কারণেই বলেন আর অতিরিক্ত ঠান্ডা বলেন, এই কারণে। এই যে আমি বারান্দায় কাজ করছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে আমার পিছে পিছে, সে একটু রোদ পোহালো। আজকাল সকালবেলা রোদে বসতে তার নাকি বেশ ভালো লাগে, মাঝে মাঝে আবদার করে খুলে দাও, আমি একটু রোদে বসবো। শীত আসছে আর সেজন্য প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে ছোট যে কম্বলগুলো আছে আমি সেগুলিকে আমার ঘরের ওয়াশিং মেশিনেই আমি ধুয়ে ফেলছি। যেহেতু ঘরের ওয়াশিং মেশিনটাতে অনায়াসে ছোট কম্বল ধুয়ে ফেলানো যায়, সেই জন্য ভাবলাম শীত পড়বার আগেই কম্বলগুলো একটা একটা করে ধুয়ে নিই। অন্তত 2 মিনিট দুটো ছোট কম্বল ধুয়ে ফেলি, আর আমাদের বড় কম্বলটা না হয় ড্রাই ওয়াশ করা যাবে। এখানে এসে দেখি এখানেও একটা মরা পাতা ঝুলেছিল, সেটাকেই তুলে ফেলে দিলাম। আর এখানে আমি হট ওয়াটার দিয়ে, যেহেতু আমি এই কম্বলটা ধুবো সেই জন্য হট ওয়াটার অটোমেটিক্যালি যাতে ও করে নেয় এবং এই কাপড়গুলো ধুয়ে ফেলে, মানে কম্বলটা ধুয়ে ফেলে, সেটারও আমি সুইচ অন করে দিয়ে এটাকে হ্যাভি মোডে দিয়ে আমি এখন চলে এলাম নাস্তা বানাতে। এর মধ্যে অবশ্য আরও কিছু কাজ করেছি। আমি আমার ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, বড় মেয়ে উঠে গিয়েছে, বললাম যে তুমি হাত মুখ ধুয়ে টেবিলে আসো, আমি নাস্তা রেডি করছি। আর ওখানে চায়ের পানি বসিয়ে দিয়ে দেখছি চিনিটা কমে গিয়েছে, গরুর দুধ কমে গিয়েছে। স্বাভাবিক, মাসের প্রথম এগুলোকে একটু রিফিল করে নেওয়া প্রয়োজন। তো ভাবলাম এখন যেহেতু চা বানাবোই, এই সময় না হয় এই কাজগুলো করে ফেলি। আর আমি দেখেছি এই ধরনের কাজগুলো যদি সাথে সাথে করে ফেলানো না হয় তাহলে আর সহজে কাজটা করা হয় না। আজকে মাথার মধ্যে একটা প্ল্যানই ঘুরঘুর করছে, আর সেটা হলো কিচেনের ডিপ ক্লিন করতে হবে। কারণ বেশ কিছুদিন হয়ে গেছে আমি আমার কিচেন ডিপ ক্লিন করছি না। আর এর মধ্যে আমার আগের খালা চলে গেছে, নতুন খালা এসেছে। তাকেও আমি বলেছি যে আজকে আমরা অন্য কোনো কাজ করব না, কিচেন ডিপ ক্লিন করব, এটাই আমার মূল কাজ। তো খালা আসার আগেই নাস্তার অংশগুলোকে আমি গুছিয়ে শেষ করে ফেলতে চাচ্ছি। শীতের আগমনে অনেকেই অনেক কিছু কাজ এগিয়ে ফেলেছে, বরং অনেক পিছনে রয়েছি আমি। মাঝখানে মেয়ের পরীক্ষা, নিজের অসুস্থতা, সব কিছু মিলে একেবারে একটা হযবরল অবস্থায় চলে গিয়েছিলাম। কিন্তু এখন নভেম্বরের 1 তারিখ থেকে রীতিমতন কাজে মনোনিবেশ করেছি। না, একটু একটু করে সংসারের কাজগুলোকে গুছিয়ে নিতে হবে। আর কাজ করবার ক্ষেত্রে আমি যাদের কাজ দেখে সবসময় খুব বেশি নিজেকে ইন্সপায়ার্ড করি তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের সাভারের বিথি আপু। আমি সেদিন আপুকে বলেছি তুমি বেশি বেশি করে আইডিয়া দাও, যাতে আমি আইডিয়া পাই এবং আরও বেশি বেশি করে কাজগুলো করতে পারি। সত্যি আমি আপনাদের কাছ থেকেই এই আইডিয়াগুলো নিয়ে ধীরে ধীরে কাজগুলো করছি। নাস্তার মধ্যে এই পাশে সসেসটা ভেজে নিলাম প্রথমেই, এটা আমার মেয়ের জন্য, ওর এই খাবারটা খুব পছন্দ। আমার যদি সসেস মেশিন থাকতো আমার অন্তত মাসে 1 থেকে 1,500 টাকা বেঁচে যেত শুধুমাত্র সসেস বানিয়ে।
তো যাই হোক, এখানে সসেসটা ভেজে নিয়ে আমি আমার আর ওর জন্য দুটো ডিম পোচ করে নিব। আমার ছোটো মেয়েটাকে ডিম খাওয়ানো খুবই কঠিন হয়ে যাচ্ছে, দিনকে দিন সে এত বেশি দুষ্টুমি করতেছে এই জিনিসটা নিয়ে। তো ভাবলাম ডিম সিদ্ধর মেশিন বিক্রি করি আমি, কিন্তু আমার ছোটো মেয়েটা না ডিম পোচ খায়, না ডিম সিদ্ধ খায়, না ডিমের ভাজি খায়, কোনো কিছুই সে খায় না। এক পুডিং করে দিলে একটু একটু খায়। আর আমার সময়ের অভাব ও গাফিলতির কারণে রেগুলার পুডিংটা বানানো হয় না। আমাদের পাপড়ি, গুড লাইফের পাপড়িকে আমি দেখি, ও কিন্তু প্রায়ই আগে পুডিং বানাতো, এখন একটু কম বানাচ্ছে কিন্তু বানাতো। তো ওকে দেখে আমি খুব ইন্সপায়ার্ড হতাম যে না, সপ্তাহে 2-3 বার পুডিং বানানো যেতেই পারে। আসলে কাজের বিভিন্ন রকমের চাপ থাকলে চাইলেও অনেক কিছু সময় মতন করা যায় না। এবার শীত আসার আগে খুবই ইচ্ছে আছে একটা ওয়াটার কেটলি কেনার। দেখা যাক কখন সময় সুযোগ মতন গিয়ে একটু ওয়াটার কেটলি কিনবো। আমি বেশ কিছুদিন থেকেই চাচ্ছি যে ঘরে একটা ছোট্ট রাইস কুকার এবং একটা ওয়াটার কেটলি আমি কিনে রাখবো। রাইস কুকার কিনবো আমার মেয়েদের জন্য। আসলে ঘরে রাইস কুকার থাকলে ওরা ঠিকঠাক মতন ভাতটা রান্না করে ফেলতে পারবে। যদিও ভুটানে এই কাজটা তারা পারতো, কিন্তু ওই রাইস কুকারটা অনেক বড় ছিল, ওটা আমি আনিনি, ওখানেই রেখে চলে এসেছি। কিন্তু এখানে বাসার জন্য আমি ভাবছি খুব শিগগিরই একটা ছোট্ট রাইস কুকার কিনবো। এবারের অসুস্থতার পর এই জিনিসটা আমি অনেক ভালো করে রিয়েলাইজ করেছি। যদি বাসায় একটু রাইস কুকার থাকতো, ওরা সুন্দর ভাতটা রান্না করে ফেলতে পারতো। আসলে এটা আমারই ভুল হয়েছে, আরও আগেই এটা কেনা উচিত ছিল। একদিকে গল্প করতে করতে সকালে নাস্তাটা দেওয়া শেষ, বড় মেয়েকে ডাক দিয়েছি, চলে আসো আমরা একসাথে দুজনে মিলে নাস্তা করব। আর ওইদিকে আমার ছোটো মেয়ে তো স্কুলে, আমার হাজব্যান্ডও অফিসে চলে গিয়েছে। অনেক দিন পর এই পুরনো চায়ের ফ্লাস্কটা বের করলাম। দেখতে পুরনো হলে কি হবে, তার কাজ কিন্তু খুবই ভালো আছে। বেশি করে চা বানিয়ে আমি এখন থেকে এই ফ্লাস্কে রেখে দেবো। যেহেতু আমার 2 খালা এসে আমার এখানে চা খায়, এই ফ্লাস্কটাতে চা রাখলে গরম চা খেতে পারবে তারা। নাস্তাটা খেয়ে সোজা ডুব দিয়েছি কাজে। একদিকে খালা আর অন্যদিকে আমি, দুজনের যৌথ প্রযোজনায় রান্নাঘর ডলাডলি শুরু করেছি। দেয়ালগুলোকে আগে পরিষ্কার করছি এবং পরে অন্য সাইডগুলো করছি। এক এক সাইডটা এক একজন করছি। খালাকে কিছু কাজ দিচ্ছি যে তুমি ওগুলো পরিষ্কার করো, এদিকে আমি কিছু কাজ করছি, যে কারণে খুব তাড়াতাড়ি যাতে কিচেনটা ক্লিন করে ফেলতে পারি। কারণ আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যানিং থাকে। অন্যদিকে গতকালকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আমাদের এখানে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না, এবং যথারীতি তাই হয়েছে। আমি এই কাজগুলো যখন করছিলাম তখন মোটামুটি 10:30টার দিকে কারেন্ট চলে গিয়েছিল। এখন যেটুকু লাইট আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটু পরে থেকেই দেখবেন সব কালো কালো, মানে আর কোনো লাইট নেই। তো ভাবছিলাম যে আমি কি ভিডিওটা শেয়ার করব কি না। এমনকি আমি এই যে এখন ভয়েস দিচ্ছি, এই মুহূর্ত পর্যন্ত এখনও আমার বাসায় কারেন্ট আসেনি। তো কি আর করা, তাড়াতাড়ি করে যতটুকু সম্ভব কাজ করে আজকে ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি। এই যে খেয়াল করে দেখুন, এই পর্যায় থেকে লাইট কিন্তু একদমই নেই, মানে কারেন্ট চলে গিয়েছে। তো আমি এখন এরকম আলো আঁধারির মধ্যেই সব বাকি কাজগুলো করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আজকে অবশ্য কিচেন স্প্রে দিয়ে ম্যাক্সিমাম জিনিস আমি পরিষ্কার করেছি। ইভেন এই কাঠের র্যাকগুলোকেও আমি, অর্গানাইজারগুলোকেও আমি কিচেন স্প্রেটা দিয়ে পরিষ্কার করেছি। অনেকেই ভাবে কিচেন স্প্রেটা শুধুমাত্র চুলা পরিষ্কারের ক্ষেত্রে কাজে লাগে, সেরকম না। সেটা দিয়ে আপনি যে কোনো কিছু পরিষ্কার করতে পারেন। আপনার যদি কিচেনে এক্সস্টেড ফ্যান থাকে, সেগুলো দেখবেন অনেক বেশি ময়লা হয়ে যায়, এই স্প্রেটা দিয়ে আপনি সেটাও পরিষ্কার করতে পারবেন। আমি দেয়ালগুলো পরিষ্কার করি, এমনকি এই যে ইয়েগুলো আছে, তেল কাস্টে যে একটা ভাব হয়ে যায় কাঠের অর্গানাইজারগুলো, আমি সেগুলোও কিন্তু এই কিচেন স্প্রেটা দিয়ে পরিষ্কার করি। এই জিনিসটা আমি এবার প্রথমবার করলাম, সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। কারণ আজকাল অনেকেই এই স্প্রেটা ব্যবহার করছেন। অনেকেই হয়তো জানেন না যে এই ধরনের কাঠের অর্গানাইজারেও এটা ব্যবহার করা যায়, সেই জন্যই এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। তবে আমি ব্যবহার করেছি ঠিকই, এখন পর্যন্ত কোনো ফাঙ্গাস আসেনি, কোনো সমস্যা হয়নি। আপনারা জেনে বুঝে ব্যবহার করবেন। আমার তরফ থেকে এটা ঠিকঠাক মতনই কাজ করেছে। আর এইদিকে সব কিছু পরিষ্কার করে এখন জায়গায় জায়গায় রেখে দিয়ে আমি চলে যাচ্ছি অন্য সাইডটা পরিষ্কার করতে। কিচেনে আমার দুটো সাইড, এই সাইডটা আগে পরিষ্কার করে নিয়ে আমি সমস্ত কিছুকে হাতের কাছে এখানে গুছিয়ে নিলাম, আর এখন অন্য সাইডটায় চলে যাব।
আর অনেক দিন পর কিচেনটাকে মনের মতন করে পরিষ্কার করতে পেরে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। আমার এত ভালো লেগেছে যে মনে হয়েছে নিজের শরীরটাই অনেকটা পাতলা হয়ে গিয়েছে। কাজ জমিয়ে রাখলে সেটা যে কত বড় প্যারা দেয় মানসিকভাবে, এবার আমি সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। আরও কিছু প্যারার কাজ আমার জমে আছে, যেগুলো আমি একটা একটা করে শীত আসার আগেই শেষ করার চেষ্টা করব। তার মধ্যে একটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। আমার ফ্রিজটা অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না, মোটামুটি মাস খানেক হয়ে গেছে কিংবা মাস দেড়েক হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার হচ্ছে না। তো আমি চিন্তা করেছি এবার আবারও একটু ডিপ ক্লিন করে ফ্রিজটাকে গুছিয়ে রাখবো। এই পর্যায়ে আমার স্প্যাচুলা, তারপর কাঠের স্পুনগুলো আমি যে জারটার মধ্যে রাখি সেটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার সেটাকে গুছিয়ে রাখছি। আর এই কাঠের স্পুনগুলো মাঝে মাঝেই আমি রোদে নিয়ে দিই, বিশেষ করে শীতকালে আমি অবশ্যই এটাকে চেষ্টা করি উইকলি একবার করে রোদে দিতে, যাতে কোনো ফাঙ্গাস কিংবা কোনো বাজে গন্ধ হয়ে না যায়। তো অনেকদিন পর এগুলোকেও পরিষ্কার করলাম সুন্দর করে গুছিয়ে, এখন আবারও আরেকটা সাইডে রেখে দিব। কিচেন পরিষ্কার করতে গেলে একটার থেকে একটা কাজ যেন বেশি বেশি বের হয়ে আসতে থাকে। কিচেন পরিষ্কারের পর প্রত্যেকটা কোনায় কোনায় আমি একটা তেলাপোকা মারার জেল দিয়ে দিই। আমি আগে ন্যাপথলিন দিতাম, কিন্তু যখন থেকে এই ইউনিকে আমি পালা শুরু করেছি ন্যাপথলিন দেওয়া বন্ধ করেছি। ও যেহেতু মাঝে মাঝে এদিক ওদিকে আসে, ঘুরে বেড়ায়, বাই চান্স কোনো কারণে ন্যাপথলিন যদি ও খায় কিংবা মুখে দেয়, একটা বড় ধরনের অঘটন ঘটবে। যে কারণে আমি সবসময় চেষ্টা করি ওই জেলটা ইউজ করতে। আজকে যদি কারেন্ট থাকতো জেলটাকে খুব ভালো করে আপনাদের সামনে দেখিয়ে দিতে পারতাম, কোনো এক সময় না হয় আমি দেখিয়ে দিব। এবং এই জেলটা আমার ভীষণ কাজে লেগেছে। ছোট ছোট তেলাপোকাগুলো অনেক ভালোভাবে মরে গিয়েছে এবং তেলাপোকার উৎপাত থেকে মোটামুটি আমি খানিকটা হলেও আরামে আছি। তো এদিকের অর্গানাইজারের জিনিসগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। খালাকে দিয়েছিলাম এগুলোকে ধুয়ে দিতে, সে ধুয়ে অলরেডি এক জায়গায় ঝরা দিয়েছিল, আমি আবার এই পাশে এনে একটু ঝরা দিলাম। আর অন্যদিকে আমি বাকি কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করছি। যতই চেষ্টা করি না কেন আমার কিন্তু এই পুরো কাজ শেষ করতে করতে মোটামুটি 12:30 হয়ে গিয়েছিল। এবং আমি আজকে আর সেই রকম কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে মানে শেয়ার করতে পারছি না, কারণ আমাকে 1:30টার মধ্যে বের হয়ে চলে যেতে হবে অন্য একটা জায়গায়। তো আমি আজকে শুধুমাত্র আমার আর ডাক্তার সাহেবের জন্য একটা আইটেমই করেছি, সেটা হলো লতি দিয়ে চিংড়ি। আর বাচ্চাদের জন্য বাইরে থেকে খাবার আনা হয়েছিল, যে কারণে রান্নার কোনো অংশই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সবচাইতে বেশি খারাপ অবস্থা ছিল আমার এই মশলাদানিটার, একেবারে মশলা পড়ে গড়াগড়ি খাচ্ছিল। তো ভাবলাম একেবারে সব কিছুকে সরিয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে শুকিয়ে আবারও আমি মশলাগুলোকে রিফিল করে রাখবো। এই অংশটুকুতে যখন কাজ করছিলাম চারপাশে এত বেশি অন্ধকার হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টির কোনো ছিটে ফোটাই নেই। হয় না অনেক সময় শীতকালে এক জায়গায় অনেক রোদ থাকে, হঠাৎ করে মেঘ চলে আসে, আবার অনেক রোদ হয়, এরকম টাইপের একটা অবস্থা। একে কারেন্ট ছিল না, তার উপর একটা অন্ধকার ভাব, মানে আমাকে শেষ পর্যন্ত ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর কাজ করতে হয়েছে। তো খুব দ্রুততার সাথে আমি এই মশলাদানি প্রত্যেকটা ছোট ছোট বাটিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সেগুলোকে শুকিয়ে নিয়ে আবার মশলাগুলোকে রিফিল করেছি। অনেক দিন পরে কিচেনটা ডিপ ক্লিন করতে এসে দেখলাম এত দেরি করে আসাতে অনেক বেশি চারিপাশ এলোমেলো হয়ে গিয়েছিল, অনেক বেশি কাজ জমে গিয়েছিল, যেটা আসলে উচিত না। উচিত সময়ের কাজ সময়ে শেষ করে ফেলানো। এভাবে জমিয়ে রাখলে পরে যে 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 বিশাল একটা ঝামেলায় পড়তে হয়, সেই ঝামেলাটাতেই আমি পড়েছি। যাই হোক, আস্তে আস্তে একটা একটা করে সাইডের কাজ এখন শেষ করে নিব, এরকমই প্ল্যান আছে। তো মশলাদানিটা খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে শুকনো শুকনো করে মুছে নিয়ে আবারও মশলাগুলোকে রিফিল করে রেখে দিচ্ছি। আর এই কাজ করতে করতেই অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো আমি আমার হাজব্যান্ডের সাথে ব্যাংকের একটা কাজে বের হয়ে চলে গিয়েছিলাম। ব্যাংক এবং হসপিটাল এই দুটো জায়গায় না পুরো টাইমটাই আনপ্রেডিক্টেবল, কেউ বলতে পারবে না যে এই সময়ের মধ্যে কাজ শেষ হবে। আমার খুব ছোট্ট একটা কাজ ছিল, কিন্তু সেটা শেষ হতেও মোটামুটি আমার ঘন্টাখানেক লেগে গিয়েছিল। তো আসার পথে আমি বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছি। বলেছিলাম যে আজকে কোনো রান্নাই আপনাদের সাথে দেখাবো না, সেই জন্য সেরকম কোনো রান্নার ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এমনকি এত সুন্দর করে পুরো কিচেনটা আমি গুছিয়েছি, সেটার একটা ফাইনাল লুকও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রথমত একদম অন্ধকার হয়েছিল আমার কিচেনটা, আর দ্বিতীয়ত হাতে একদমই সময় ছিল না। তো যাই হোক, আজকে এই পর্যায় পর্যন্তই আপনাদের সাথে কিচেন ক্লিনিংটা আমি শেয়ার করে দিলাম।
কিচেনের কাজ শেষ করে খাবার নিয়ে যখন বাসায় ঢুকেছি তখন কিন্তু মোটামুটি 3:15। 2 মেয়ের হাতে তাদের খাবারটা বুঝিয়ে দিয়ে বললাম তোমরা খেতে বসে যাও, আর আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর আসছি। আর আজকে এই পর্যায় থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। যেহেতু ডেঙ্গুর প্রবণতা অনেক বেড়ে গেছে, অবশ্যই সাবধানে থাকবেন এবং মশা নিরোধক সমস্ত কিছু ব্যবহার করবেন। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।